অরিফিলে এই প্রথমবার শুনছেন ড্যানিয়েল কাহনম্যানের লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। আপনার মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেয়, কখনো দ্রুত ঝটপট, কখনো ধীর স্থিরভাবে চিন্তা করে। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই দ্রুত আর ধীর চিন্তার পেছনে লুকিয়ে আছে দুটো ভিন্ন সিস্টেম। একটার নাম সিস্টেম 1 আর একটা সিস্টেম 2। নোবেল জয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনম্যান তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এ ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা ভাবি, ভুল করি এবং সিদ্ধান্ত নিই। এই অডিও বুকে আমরা ঢুকে পড়ব মানুষের চিন্তা ভাবনার গভীরে, যেখানে আছে মনস্তত্ত্ব, যুক্তি, বিভ্রান্তি আর চিন্তার ফাঁদ। আপনি নিজেই জানতে পারবেন কেন আপনি মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেন যা পরে মনে হয়, ইস, এমনটা কেন করলাম। চলুন চিন্তার এই জটিল অথচ চমকপ্রদ জগতে একসাথে যাত্রা শুরু করি। মূল ধারণা 1, দ্য ক্যারেক্টার্স অব দ্য স্টোরি। ড্যানিয়েল কাহনম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি মানব মনের কাজকর্মকে দুটো পৃথক পদ্ধতিতে বিভক্ত করে বিশ্লেষণ করে। আমাদের চিন্তার দুটি পদ্ধতি আছে, সিস্টেম 1 দ্রুত, স্বয়ংক্রিয়, আবেগপ্রবণ, এবং সিস্টেম 2 ধীর, যুক্তিনির্ভর, পরিশ্রমী। সিস্টেম 1 দ্রুত চিন্তার পদ্ধতি। সিস্টেম 1 হল আমাদের মনের স্বয়ংক্রিয়, দ্রুত এবং অহেতুকভাবে সক্রিয় অংশ। এটি আমাদের প্রতিদিনের বেশিরভাগ সিদ্ধান্ত নেয়, বিশেষ করে যেগুলোতে দ্রুত প্রক্রিয়া প্রয়োজন। সিস্টেম 1 এর বৈশিষ্ট্য নাম্বার 1, স্বয়ংক্রিয়, অটোম্যাটিক। এটি কোনো চেষ্টা ছাড়াই কাজ করে, যেমন কোনো বন্ধুর মুখ দেখে তাকে চিনে ফেলা, রাস্তায় হাঁটার সময় হঠাৎ কোনো শব্দে চমকে ওঠা, 2+2 কত, এই প্রশ্নের উত্তর মুহূর্তে দেওয়া। নাম্বার 2, দ্রুত, ফাস্ট। এটি মিলি সেকেন্ডের মধ্যে সাড়া দেয়। উদাহরণ, গাড়ি চালানোর সময় হঠাৎ ব্রেক কষা। 3, আবেগ নির্ভর, ইমোশনাল। এটি ভয়, আনন্দ, রাগ ইত্যাদি আবেগের সাথে যুক্ত। উদাহরণ, সাপ দেখলে ভয় পাওয়া, যদিও সাপটি বিষহীন হতে পারে। নাম্বার 4, স্টেরিওটাইপ বা সাধারণীকরণ। এটি পূর্ব ধারণার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেয়। উদাহরণ, লম্বা মানুষকে ভালো বাস্কেটবল খেলোয়াড় মনে করা। নাম্বার 5, ইন্টুইটিভ। এটি যুক্তির চেয়ে অনুভূতির উপর নির্ভর করে, কারো কথা শুনেই তাকে বিশ্বাসযোগ্য মনে হওয়া। সিস্টেম 1 এর সীমাবদ্ধতা, এটি সহজেই ভুল করতে পারে, বিশেষ করে জটিল সমস্যায়। এটি পক্ষপাত দুষ্ট বা বায়াসড, কারণ এটি অতীত অভিজ্ঞতা বা আবেগ দ্বারা প্রভাবিত হয়। এটি গাণিতিক বা যৌক্তিক সমস্যা সমাধানে অক্ষম। সিস্টেম 2, ধীর চিন্তার পদ্ধতি। সিস্টেম 2 হল আমাদের মনের সচেতন, যুক্তি নির্ভর এবং পরিশ্রমী অংশ। এটি তখনই সক্রিয় হয় যখন আমাদের কোনো কঠিন সমস্যা সমাধান করতে হয় বা সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নিতে হয়। সিস্টেম 2 এর বৈশিষ্ট্য নাম্বার 1, সচেতন ও নিয়ন্ত্রিত, কনসিয়াস অ্যান্ড কন্ট্রোলড। এটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করতে হয়। উদাহরণ, গাণিতিক সমস্যা সমাধান করা, 17x24 কত। নাম্বার 2, ধীর, স্লো। এটি সময় নেয় এবং মনোযোগ দাবি করে। উদাহরণ, কোনো জটিল রেসিপি অনুসরণ করে রান্না করা। 3, যুক্তি নির্ভর, লজিক্যাল। এটি যুক্তি, বিশ্লেষণ এবং প্রমাণের উপর নির্ভর করে। উদাহরণ, দুটো চাকরির অফারের মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 4, শক্তি সাপেক্ষ, এফোর্টফুল। এটি মস্তিষ্কের বেশি শক্তি খরচ করে, তাই আমরা এটি কম ব্যবহার করতে চাই। উদাহরণ, পরীক্ষার সময় দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা। সিস্টেম 2 এর সীমাবদ্ধতা, এটি অলস, লেজি, অর্থাৎ আমরা এড়িয়ে চলতে চাই। এটি একসাথে অনেক তথ্য প্রক্রিয়া করতে পারে না। সিস্টেম 1 ও সিস্টেম 2 এর মধ্যে সম্পর্ক, এই দুই সিস্টেম সবসময় একসাথে কাজ করে, কিন্তু তাদের মধ্যে একটি ভারসাম্য রয়েছে। বেশিরভাগ সময় সিস্টেম 1 দ্রুত সিদ্ধান্ত নেয়, আর সিস্টেম 2 শুধুমাত্র জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করে। উদাহরণ, নাম্বার 1, ড্রাইভিং। সাধারণ ড্রাইভিং সিস্টেম 1 করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানো, কিন্তু হঠাৎ বিপদ দেখলে সিস্টেম 2 সক্রিয় হয়, যেমন ব্রেক কষা বা স্টিয়ারিং ঘোরানো। নাম্বার 2, গণিত। 2+2 এর উত্তরে সিস্টেম 1 দেবে, কিন্তু 17x24 এর জন্য সিস্টেম 2 লাগবে। নাম্বার 3, সামাজিক সিদ্ধান্ত। কারো মুখ দেখে প্রথম ইমপ্রেশন সিস্টেম 1 তৈরি করে, কিন্তু তার ব্যক্তিত্ব বিচার করতে সিস্টেম 2 বিশ্লেষণ করে।
কেন এই দুই সিস্টেম এত গুরুত্বপূর্ণ? নাম্বার 1, ভুল সিদ্ধান্ত এড়ানো। সিস্টেম 1 এর পক্ষপাত বুঝলে আমরা ভুল সিদ্ধান্ত কম নেব। যেমন কোনো পণ্যের বিজ্ঞাপনে আকর্ষণীয় ছবি দেখে কিনে ফেলা, এটি হলো সিস্টেম 1 এর প্রভাব। কিন্তু দাম ও গুণগত মান যাচাই করে কেনা, এটা হলো সিস্টেম 2 এর প্রভাব। নাম্বার 2, দক্ষতা বাড়ানো। সিস্টেম 1 এর মাধ্যমে আমরা অভ্যাসগত কাজ দ্রুত করে ফেলি, যেমন সাইকেল চালানো। সিস্টেম 2 নতুন দক্ষতা শেখায়, যেমন নতুন ভাষা শেখা। নাম্বার 3, আর্থিক সিদ্ধান্ত। সিস্টেম 1 আমাদের তাড়াহুড়ো করে বিনিয়োগ করতে প্ররোচিত করে। সিস্টেম 2 বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়। ড্যানিয়েল ক্যাহনম্যান আমাদের চিন্তার দুটো পদ্ধতির পরিচয় দিয়েছেন। সিস্টেম 1 দ্রুত, স্বয়ংক্রিয়, আবেগপ্রবণ, যা আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজ করে। সিস্টেম 2 ধীর, যুক্তি নির্ভর, পরিশ্রমী, যা জটিল সমস্যা সমাধানে সাহায্য করে। এই দুই সিস্টেমের মধ্যে সমন্বয় আমাদের বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নির্ধারণ করে। সিস্টেম 1 এর দ্রুততা অনেক সময় ভুলের কারণ হয়, আবার সিস্টেম 2 এর অলসতা আমাদের জটিল সমস্যা এড়াতে প্ররোচিত করে। এই দুয়ের ভারসাম্য বোঝার মাধ্যমেই আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি। মূল ধারণা 2, সিস্টেম 2 এর অলসতা, লেজি কন্ট্রোলার। এই অধ্যায়ের মূল বিষয় হল সিস্টেম 2 প্রায়শই অলস হয়ে যায় এবং সিস্টেম 1 এর উপর নির্ভর করে, যা অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। কেন সিস্টেম 2 অলস হয়? নাম্বার 1, এনার্জি খরচ। সিস্টেম 2 এর কাজ করতে বেশি মানসিক শক্তি লাগে। মস্তিষ্ক স্বভাবতই কম শক্তি খরচ করতে চায়, তাই এটি সহজ পথ বেছে নেয়। নাম্বার 2, অভ্যাসের প্রভাব। আমরা যখন কোনো কাজ বারবার করি, যেমন গাড়ি চালানো, সিস্টেম 1 তার নিজে থেকেই করতে শেখে, ফলে সিস্টেম 2 আর সক্রিয় থাকে না। নাম্বার 3, মনোযোগের অভাব। আমরা যখন ক্লান্ত বা বিভ্রান্ত থাকি, সিস্টেম 2 ঠিকমতো কাজ করে না। এর ফলাফল কি? সিস্টেম 1 এর ভুলগুলো সংশোধন হয় না, কারণ সিস্টেম 2 সেগুলো চেক করে না। আমরা জ্ঞানী ও পক্ষপাত, কগনিটিভ বায়াসের শিকার হই, সহজ উত্তর বা স্টেরিওটাইপে বিশ্বাস করি। 3, সিস্টেম 2 এর অলসতার উদাহরণ। কগনিটিভ ইজ, জ্ঞানী ও সহজলভ্যতা। আমরা যে তথ্যগুলো সহজে মনে করতে পারি, সেগুলোকেই বেশি গুরুত্ব দিই। যেমন মিডিয়ার প্রভাব। যদি সংবাদে অনেক বিমান দুর্ঘটনার খবর দেখি, আমরা ভাবি বিমান ভ্রমণ বেশি বিপজ্জনক, যদিও পরিসংখ্যানে সড়ক দুর্ঘটনা বেশি। সাম্প্রতিক অভিজ্ঞতা। কোনো ব্যক্তি যদি সম্প্রতি চুরির শিকার হয়, সেই মনে করবে চুরি বেড়ে গেছে, যদিও বাস্তবে তা নাও হতে পারে। ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাসের অতিরেক। সিস্টেম 1 আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে, আর সিস্টেম 2 তা যাচাই করে না। স্টক মার্কেটে বিনিয়োগ করে অনেকেই মনে করেন তারা মার্কেটের গতিবিধি বুঝতে পারেন, যদিও গবেষণা বলে বেশিরভাগ প্রেডিকশন ভুল। পরীক্ষার প্রস্তুতি। শিক্ষার্থীরা প্রায়ই ভাবে তারা পুরো সিলেবাস শেষ করেছে, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় অনেক কিছুই বাদ পড়ে গেছে। অ্যাঙ্কারিং এফেক্ট, প্রভাবিত হওয়ার প্রবণতা। আমরা প্রায়শই প্রাথমিক তথ্য অ্যাঙ্কার দ্বারা প্রভাবিত হই এবং সেটাকেই ভিত্তি করে সিদ্ধান্ত নিই। দাম নির্ধারণ। যদি কোনো শার্টের দাম প্রথমে 5,000 টাকা বলা হয়, পরে ডিসকাউন্টে 3,000 টাকায় বিক্রি করা হলে আমরা মনে করি ভালো ডিল পেয়েছি, যদিও আসল দাম 2,000 টাকা হতে পারে। ফ্রেমিং এফেক্ট, কথার ফাঁদ। একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করলে সিদ্ধান্ত পরিবর্তন হয়। যদি বলা হয় এই সার্জারির সাফল্যের হার 90%, রোগীরা রাজি হয়। যদি বলা হয় এই সার্জারিতে 10% রোগীর মৃত্যু হয়, তাহলে রোগীরা ভয় পায়। মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনার মাথাকে ইউজ করা হয় শুনুন। 95% ফ্যাট ফ্রি ভার্সেস 5% ফ্যাট আছে। প্রথমটি বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, তাই না? নাম্বার 4, কিভাবে সিস্টেম 2 কে সক্রিয় রাখা যায়। সিস্টেম 2 এর অলসতা কাটাতে কিছু কৌশল আছে। সচেতন বাড়ানো, নিজের চিন্তাভাবনা নিয়ে মেটাকগনিশন বা আত্মপর্যালোচনা করা। প্রশ্ন করা, আমি কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, নাকি সিস্টেম 1 আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ধীরে চিন্তা করা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া। বাইরের মতামত নেওয়া, নিজের চিন্তায় পক্ষপাত থাকতে পারে, তাই অন্য লোকের মতামত নেওয়া ভালো। পরিসংখ্যান ও যুক্তি ব্যবহার, ইনটিউশনের বদলে ডেটা দেখার চেষ্টা করা। বেস রেট নেগলেক্ট এড়ানো, যেমন 1000 জনের মধ্যে 1 জনের রোগ থাকলে
পজিটিভ টেস্ট রিপোর্টের পরও আসলে রোগ হওয়ার সম্ভাবনা কম। এই অধ্যায় আমাদের শেখায় আমাদের মস্তিষ্ক স্বভাবতই অলস এবং সহজ পথ বেছে নেয়। সিস্টেম 1 এর দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে যদি সিস্টেম 2 সক্রিয় না হয়। জ্ঞানীয় পক্ষপাত বা বায়াস সম্পর্কে জানলে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি। সচেতনভাবে সিস্টেম 2 কে সক্রিয় রাখা জরুরি, বিশেষত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে। এই অধ্যায়ের শিক্ষা হলো আমরা যেন আমাদের চিন্তার অলসতা কাটিয়ে উঠে আরও যুক্তিসঙ্গত ও সচেতন সিদ্ধান্ত নিতে পারি। দ্রুত চিন্তা অনেক সময় বিপদ ডেকে আনে, আর ধীর চিন্তা আমাদের ভুল কমাতে সাহায্য করে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় সিস্টেম 2 কে জাগিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। মূল ধারণা 3, সহজ প্রশ্নের উত্তর দেওয়া। আনসারিং অ্যান ইজিয়ার কোয়েশ্চেন। এটি আমাদের চিন্তা করার প্রক্রিয়ার মধ্যে থাকা কিছু বৈশিষ্ট্য এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ব্যাখ্যা করে। অর্থাৎ মূল ধারণাটি হল কিভাবে মানুষ একটি কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে একে সরলীকৃত বা সহজ প্রশ্নে রূপান্তরিত করে, যা অনেক সময় তাদের ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে। এটি মূলত আমাদের মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার কিছু গোপনীয়তা উন্মোচন করে এবং কিভাবে সহজ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে বিভ্রান্তি এবং পক্ষপাত সৃষ্টি হয় সে সম্পর্কে ধারণা দেয়। চ্যাপ্টারটির মূল থিম হল সাবস্টিটিউশন, যা আমাদের একটি কঠিন প্রশ্নের জন্য সহজ প্রশ্নের উত্তর দেওয়ার প্রবণতা বর্ণনা করে। সাধারণত যখন আমাদের কাছে একটি জটিল বা কঠিন প্রশ্ন থাকে, তখন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্য সাধারণত একটি সহজ এবং আরও সরল প্রশ্নে তা বদলে ফেলি। এই ধরনের মানসিক রূপান্তর আমাদের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া প্রভাবিত করে। ক্যানম্যান এই ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অনেক সময় আমরা অজ্ঞাতসারে একটি সহজ প্রশ্নের উত্তর দিই যা আসলে মূল প্রশ্নের উত্তর নয়। ধরুন কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি কি সুখী? এটি একটি জটিল এবং বহুদিক দিয়ে ভাবনা চিন্তা করার প্রশ্ন। তবে আপনি সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে সহজভাবে আপনি গত এক সপ্তাহে কেমন ছিলেন এমন প্রশ্নের উত্তর দিতেই পারেন। এই সহজ প্রশ্নটি হয়তো সঠিক উত্তর দেয় না, তবে তা আপনার মনোযোগকে দ্রুত ফোকাস করে এবং সহজভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি করে। ক্যানম্যান আরও ব্যাখ্যা করেন যে সাবস্টিটিউশন প্রক্রিয়া আমাদের পক্ষ থেকে এক ধরনের পক্ষপাতিত্ব সৃষ্টি করে, যেটি অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক নামক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক হল আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় সেই সব তথ্যের উপর বেশি প্রভাব ফেলে যেগুলো আমাদের কাছে সহজেই উপলব্ধ বা মনে পড়ে। যদি আমরা কোনো একটি ঘটনার কথা সহজে মনে করতে পারি, তাহলে মনে করি সেটি সাধারণত বেশি ঘটেছে বা বেশি সম্ভাবনাময়। যেমন যদি আমরা টিভিতে একটি প্লেন ক্র্যাশ দেখেছি, আমরা হয়তো ভাবতে শুরু করি যে বিমান দুর্ঘটনা পৃথিবী জুড়ে অনেক বেশি ঘটে, যদিও প্রকৃতপক্ষে তা খুবই বিরল ঘটনা। এই ধরনের চিন্তাভাবনা অ্যাভেলেবিলিটি হিউরিস্টিকের উদাহরণ, যেখানে আমাদের মন সহজে প্রাপ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। সাবস্টিটিউশন এবং অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় ভুল বা অসম্পূর্ণ বিশ্লেষণের দিকে নিয়ে যায়। এটি বিশেষত তখন ঘটে যখন প্রশ্নটি খুব জটিল এবং আমাদের কাছে সময় বা উপযুক্ত তথ্য না থাকে, ফলে আমরা সহজ এবং দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি যা প্রকৃতপক্ষে ভুল হতে পারে। এছাড়া এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমাদের পক্ষ থেকে একটি কনফার্মেশন বায়াস বা সুনির্দিষ্ট ধরনের পক্ষপাতিত্ব সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা এমন তথ্য খুঁজতে শুরু করি যা আমাদের পূর্ব ধারণা বা সহজ প্রশ্নের সাথে মেলে, অন্যদিকে জটিল প্রশ্নের প্রকৃত উত্তর এড়িয়ে যায়। এটি আরও ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। নাম্বার 1, রাজনৈতিক মতামত। আপনি যখন একজন রাজনৈতিক নেতার সম্পর্কে কিছু জানেন, তখন আপনি হয়তো তার সম্পর্কে কিছু নেতিবাচক বা ইতিবাচক ঘটনা মনে করতেই পারেন যা আপনি সম্প্রতি শুনেছেন। এটি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে এবং আপনি হয়তো পুরো পরিস্থিতির তুলনায় একটি সহজ এবং সংকুচিত দৃষ্টিকোণ নেবেন। নাম্বার 2, অর্থনৈতিক সিদ্ধান্ত। আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তখন আপনার সিদ্ধান্ত হয়তো এক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিবর্তে একাধিক ছোট ছোট প্রশ্নে সরলীকৃত হবে। যেমন, এই কোম্পানির শেয়ারের দাম গত সপ্তাহে কেমন ছিল? এইভাবে আপনি আপনার বিনিয়োগ সিদ্ধান্তে সমস্ত তথ্য সম্পূর্ণভাবে মূল্যায়ন না করে শুধুমাত্র একটি সহজ প্রশ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। আমাদের মস্তিষ্ক দুটি চিন্তা প্রক্রিয়ায় কাজ করে, একটি দ্রুত এবং স্বাভাবিক যা আমাদের দৈনন্দিন কাজের জন্য দরকার, এবং একটি ধীর এবং চিন্তাশীল যা কঠিন সিদ্ধান্তে প্রয়োগ করা উচিত।
দ্রুত চিন্তা অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে, কারণ এটি আমাদের মনোভাব এবং পছন্দের ভিত্তিতে কাজ করে, যেমন সাবস্টিটিউশন এবং অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। ধীর চিন্তা প্রক্রিয়া যদিও সময় সাপেক্ষ, তাও অনেক বেশি সঠিক এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে আসে। আমরা যখন একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হই, তখন আমরা একটি সহজ প্রশ্নের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি, যা আমাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানসিক পক্ষপাত সৃষ্টি করতে পারে। সাবস্টিটিউশন এবং অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যদি আমরা এসব প্রক্রিয়ার প্রতি সচেতন না হই, তাহলে তা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। মূল ধারণা 4, ছোট সংখ্যার নিয়ম, দ্য ল অফ স্মল নাম্বারস। এই অধ্যায়ে দেখানো হয়েছে কিভাবে মানুষ ছোট নমুনা অর্থাৎ স্মল স্যাম্পল থেকে ভুল সিদ্ধান্ত নেয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে। আমাদের মস্তিষ্কের সিস্টেম 1 অর্থাৎ দ্রুত চিন্তা করা প্রায়শই ছোট ডেটা থেকে বড় সিদ্ধান্ত নিতে চায়, যা অনেক সময় ভুল প্রমাণিত হয়। নাম্বার 1, ছোট সংখ্যার নিয়ম কি? ছোট সংখ্যার নিয়ম হলো একটি মানসিক প্রবণতা যেখানে মানুষ বিশ্বাস করে যে একটি ছোট নমুনা বা স্মল স্যাম্পল বড় সংখ্যার তার লার্জ পপুলেশনের বৈশিষ্ট্য পুরোপুরি প্রতিফলিত করে, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী ছোট নমুনায় ভ্যারিয়েশন বেশি থাকে, ফলে তা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। উদাহরণ, ধরুন আপনি একটি কয়েন টস করলেন 5 বার, ফলাফল এইচ 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 অর্থাৎ 5 বার হেড পড়ল। এখানে সিস্টেম 1 দ্রুত সিদ্ধান্ত নেবে যে কয়েনটি অনিয়মিত বায়াসড, কিন্তু বাস্তবে 5টা টস একটি খুব ছোট নমুনা এবং এটি সম্পূর্ণ র্যান্ডম হতে পারে। মানুষ ছোট ডেটাকে অতিরিক্ত গুরুত্ব দেয় এবং বড় ছবি অর্থাৎ বিগ পিকচারকে মিস করে। নাম্বার 2, কেন আমরা ছোট নমুনায় বিশ্বাস করি? আমাদের সিস্টেম 1 অর্থাৎ দ্রুত চিন্তা প্যাটার্ন খোঁজে এবং দ্রুত ব্যাখ্যা করতে চায়। এটি ছোট ডেটা দেখেই গল্প তৈরি করে অর্থাৎ ন্যারেটিভ ফ্যালাসি তৈরি করে এবং বিশ্বাস করে যে এটি পুরোপুরি সত্য। মানুষের আত্মবিশ্বাস প্রায় ডেটার সাইজের চেয়ে বেশি হয়। আমরা মনে করি অল্প তথ্য থেকেই পুরো সত্যটা বোঝা সম্ভব, যা পরিসংখ্যানগতভাবে ভুল। আমরা র্যান্ডম ঘটনাগুলোকে প্যাটার্ন হিসেবে ব্যাখ্যা করি। যেমন, একজন শিক্ষক দেখলেন যে ক্লাসের প্রথম 3 জন ছাত্রই ভালো রেজাল্ট করলো। তিনি ভাবলেন এই ব্যাচ খুব মেধাবী, কিন্তু বাস্তবে এটি র্যান্ডম ভ্যারিয়েশন হতে পারে। হয়তো পরের 10 জনের রেজাল্ট খারাপও হতে পারে। ছোট নমুনার বিপদ। ধরুন 30টি রোগী নিয়ে করা একটি ছোট ট্রায়ালে একটি ওষুধ 80% কার্যকর হলো, কিন্তু বড় স্টাডিতে 1000 রোগী দেখা গেল এটি মাত্র 50% কার্যকর। ছোট নমুনায় লাক অর্থাৎ ভাগ্য বেশি প্রভাব ফেলে। একজন বিনিয়োগকারী দেখলেন যে একটি স্টক লাস্ট 3 মাসে ভালো রিটার্ন দিয়েছে। তিনি ভাবলেন এটা অবশ্যই একটি ভালো বিনিয়োগ, কিন্তু বাস্তবে এটি শর্ট টার্ম ফ্লুক হতে পারে। দীর্ঘমেয়াদে স্টকটি খারাপ পারফর্ম করতে পারে। একজন ফুটবলার 3 ম্যাচে হ্যাটট্রিক করলো, মিডিয়া তাকে নিউ গড অফ ফুটবল ঘোষণা করলো, কিন্তু পরের 10 ম্যাচে তার পারফরমেন্স খারাপ হলে দেখা গেল প্রথম 3 ম্যাচ স্ট্যাটিস্টিক্যাল লাক ছিল। কিভাবে এই ভুল এড়ানো যায়? ছোট ডেটা থেকে সিদ্ধান্ত নেবেন না, বড় এবং রিপ্রেজেন্টেটিভ নমুনা দেখুন। উদাহরণ, 1000 মানুষের উপর সমীক্ষা, 10 জনের নয়। ছোট সাফল্য বা ব্যর্থতাকে ওভার ইন্টারপ্রেট করবেন না, এটি র্যান্ডম ফ্লুক হতে পারে। সিস্টেম 1 এর দ্রুত সিদ্ধান্তে বিশ্বাস করবেন না, বিশ্লেষণ করুন, প্রশ্ন করুন এই ডেটা কি যথেষ্ট বড়? শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক কয়েকটি টেস্টের রেজাল্ট দেখেই ছাত্রের দক্ষতা বিচার করবেন না, বছর জুড়ে পারফরমেন্স দেখুন। একটি পণ্যের ইনিশিয়াল সেলস ভালো হলেই মনে করবেন না যে এটি লং টার্ম হিট হবে। মার্কেট ট্রেন্ড, কম্পিটিশন, কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করুন। 2-3 বার ভালো খারাপ অভিজ্ঞতা দেখেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। ছোট সংখ্যার নিয়ম আমাদের একটি বড় কগনিটিভ বায়াস দেখায়। আমরা অল্প তথ্য থেকে বড় সিদ্ধান্ত নিই, যা প্রায় ভুল হয়। ছোট নমুনা থেকে সিদ্ধান্ত নেওয়ার রিস্কি। বড় এবং রিপ্রেজেন্টেটিভ ডেটা দেখুন, র্যান্ডমনেসকে রেকগনাইজ করুন। সিস্টেম 2 লজিক্যাল থিঙ্কিং ব্যবহার করে বায়াস কম করুন। এখান থেকে আমরা শিখি যে অল্প জানা থেকে পুরো জানার ইলিউশন এড়িয়ে চলতে হবে। স্ট্যাটিস্টিক্যাল লিটারেসি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মূল ধারণা 5, ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে কেন মানুষ নিজের জ্ঞান ও ভবিষ্যৎবাণীর ক্ষমতাকে
অতিরিক্ত মূল্যায়ন করে এবং কিভাবে এই আত্মবিশ্বাসের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। নাম্বার 1, অতি বিশ্বাস, ওভার কনফিডেন্স। মানুষের মনে একটি স্বাভাবিক প্রবণতা হল তারা নিজেদের দক্ষতা, জ্ঞান ও পূর্বাভাস দেওয়ার ক্ষমতাকে বাস্তবের চেয়ে বেশি মনে করে। এই অতি বিশ্বাস বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। স্টক মার্কেটে বিনিয়োগকারীরা মনে করেন তারা বাজারকে বুঝতে পারেন, কিন্তু গবেষণা বলে বেশিরভাগই দীর্ঘমেয়াদে বাজারের চেয়ে খারাপই ফল করে। ডাক্তার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তকে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে নেন, যদিও অনেক সময় তা ভুল প্রমাণিত হয়। শিক্ষার্থীরা পরীক্ষার পরে নিজেদের পারফরমেন্সকে বেশি স্কোর দিয়ে অনুমান করে, কিন্তু প্রকৃত ফলাফল কম আসে। কাহনম্যান বলেন, আমরা যা জানি তার চেয়ে কম জানি, এবং আমরা যা নিশ্চিত তা অনেক সময় ভুল হয়। নাম্বার 2, বৈধতার বিভ্রম, ইলিউশন অফ ভ্যালিডিটি। এই ধারণাটি ব্যাখ্যা করে যে কেন মানুষ অপ্রয়োজনীয় আত্মবিশ্বাস নিয়ে ভুল সিদ্ধান্ত নেয়। যখন কোনো ব্যক্তি সীমিত তথ্য বা অপূর্ণ ডেটা থেকে নিজেকে নিশ্চিত মনে করেন যে তার বিশ্লেষণ বা ভবিষ্যৎবাণী সঠিক, তখন তাকে ইলিউশন অফ ভ্যালিডিটি বলা হয়। কাহনম্যান একটি গবেষণার কথা বলেন, যেখানে তিনি এবং তার সহকর্মীরা সাইকোলজির ছাত্রদের একটি সাক্ষাৎকার নিয়ে তাদের ভবিষ্যৎ পারফরমেন্সের পূর্বাভাস দিয়েছিলেন। তারা খুব আত্মবিশ্বাসী ছিলেন যে তাদের মূল্যায়ন সঠিক, কিন্তু পরে দেখা গেল তাদের পূর্বাভাসের সাথে প্রকৃত ফলাফলের কোনো সম্পর্কই নেই। কেন এই বিভ্রম হয়? সিস্টেম 1, দ্রুত চিন্তা, স্বয়ংক্রিয়ভাবে প্যাটার্ন খোঁজে এবং দ্রুত সিদ্ধান্ত নেয়। সিস্টেম 2, ধীর চিন্তা, এই সিদ্ধান্তকে যাচাই না করেই মেনে নেয়। অতিরিক্ত আত্মবিশ্বাস তখনই আসে যখন আমরা র্যান্ডমনেস বা দৈবতাকে প্যাটার্ন হিসেবে ব্যাখ্যা করি। অনেক ফিনান্সিয়াল এক্সপার্ট মনে করেন তারা বাজারকে বুঝতে পারেন, কিন্তু বেশিরভাগ এক্সপার্টের পূর্বাভাস কয়েন টসের মতোই র্যান্ডম। গবেষণা দেখা গেছে যেসব ফান্ড ম্যানেজাররা অতিরিক্ত আত্মবিশ্বাসী তারা গড়ে বাজারের চেয়ে খারাপ পারফরমেন্স করেন। পশ্চাৎদর্শী পক্ষপাত, হাইন্ডসাইট বায়াস। আমি তো আগেই জানতাম। এই বায়াসটি আমাদের মনে করায় যে ঘটনা ঘটার পরে আমরা মনে করি এটি পূর্বাভাস করা সহজ ছিল। যখন কোনো ঘটনা ঘটে যায়, মানুষ মনে করে এটা তো সহজেই অনুমান করা যেত, কিন্তু বাস্তবে ঘটনার আগে তাদের অনুমান ভিন্ন ছিল। উদাহরণ, 9/11 হামলা। ঘটনার আগে কেউই সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারেনি। ঘটনার পরে অনেকেই দাবি করলেন এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল। কেন এই বায়াস বিপজ্জনক? এটি শেখার ক্ষমতাকে বাধা দেয়, কারণ মানুষ ভাবে তারা ইতিমধ্যে সব জানত। এটি দায়িত্ব এড়ানোর সুযোগ তৈরি করে। এই অধ্যায়ে কাহনম্যান দেখিয়েছেন যে অতি বিশ্বাস, বৈধতার বিভ্রম এবং পশ্চাৎদর্শী পক্ষপাত আমাদের সিদ্ধান্ত গ্রহণকে কিভাবে বিকৃত করে। তিনি পরামর্শ দেন যে আমাদের স্বীকার করা উচিত যে আমরা যতটা নিশ্চিত ভাবি তার চেয়ে কম জানি। সচেতনতা এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা এই ত্রুটিগুলো কমাতে পারি। মূল ধারণা 6, দ্য ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার বিভ্রম। এই অধ্যায়ে কাহনম্যান দেখিয়েছেন কিভাবে মানুষ অসম্পূর্ণ বা এলোমেলো তথ্য থেকে একটি সঙ্গতিপূর্ণ গল্প তৈরি করে এবং বিশ্ব সম্পর্কে তাদের ব্যাখ্যায় মিথ্যা আত্মবিশ্বাস অনুভব করে। এই প্রক্রিয়াটি মানুষের সিদ্ধান্ত গ্রহণ, ইতিহাস বিশ্লেষণ এবং দৈনন্দিন জীবনের ঘটনাবলী বোঝার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। নাম্বার 1, বোঝার বিভ্রম কি? কাহনম্যান বলেন, মানুষ কারণ কার্য সম্পর্ক খুঁজে বেড়ায় এবং যে কোনো ঘটনার পেছনে একটি সহজ ব্যাখ্যা দাঁড় করাতে চায়। এই প্রবণতার কারণে আমরা প্রায়শই অপূর্ণ তথ্য থেকে এমন একটি গল্প তৈরি করি যা যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে তা বিভ্রান্তিকর বা ভুল হতে পারে। উদাহরণ, একজন সফল ব্যবসায়ীর জীবনী পড়ার সময় আমরা মনে করি তার সাফল্যের পেছনে শুধু তার কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দায়ী, কিন্তু আমরা ভাগ্য, সময়ের সুযোগ বা বাহ্যিক পরিস্থিতির ভূমিকাকে উপেক্ষা করি। স্টক মার্কেটে হঠাৎ পতন ঘটলে অর্থনীতিবিদরা নানা তত্ত্ব দেন, কিন্তু প্রকৃত কারণ অনেক সময় অপ্রত্যাশিত ও জটিল হয়। এই বিভ্রমের মূল কারণ হল সিস্টেম 1, দ্রুত চিন্তা, যা স্বয়ংক্রিয়ভাবে গল্প তৈরি করে, আর সিস্টেম 2, ধীর চিন্তা, তা যাচাই করতে অলসতা করে। নাম্বার 2, গল্প তৈরির মেশিন। মানুষের মস্তিষ্ক একটি গল্প তৈরির মেশিন। আমরা যে কোনো তথ্য পেলেই তা দিয়ে একটি সহজ ও পূর্ণাঙ্গ গল্প বানাতে চাই। এই প্রক্রিয়ায় অপ্রাসঙ্গিক তথ্য বাদ পড়ে,
জটিলতাকে সরলীকরণ করা হয়, দুর্ঘটনা বা ভাগ্যকে অবমূল্যায়ন করা হয়। যেমন একজন ক্রিকেটার যদি টানা 3টি ম্যাচে সেঞ্চুরি করে, মিডিয়া তাকে অভিষেকের নতুন তারকা বলে প্রচার করে, কিন্তু এটি স্ট্যাটিস্টিক্যাল ফ্লুক বা দৈব ঘটনাও হতে পারে। পরের ম্যাচে তার ব্যর্থতায় সেই গল্প ভেঙে যায়। নাম্বার 3, ন্যারেটিভ ফ্যালাসি, গল্পের ভ্রান্তি। ক্যাহনম্যান ন্যারেটিভ ফ্যালাসি ধারণাটি উপস্থাপন করেন, যেখানে আমরা গল্পের সৌন্দর্য ও সঙ্গতিকে সত্যতার প্রমাণ হিসেবে ধরে নিই। উদাহরণ, বইয়ের বাজার থেকে কোনো বই বেস্টসেলার হলে আমরা মনে করি এটি অবশ্যই অসাধারণ, কিন্তু অনেক সময় লাক, মার্কেটিং বা টাইমিং এর ভূমিকা বেশি থাকে। কোনো কোম্পানির সাফল্যের গল্পে আমরা সিইওর কৌশলকে গুরুত্ব দিই, কিন্তু ইন্ডাস্ট্রির প্রবণতা বা অর্থনৈতিক পরিস্থিতিকে উপেক্ষা করি। এই ভ্রান্তি আমাদের ভবিষ্যতের সাফল্য অনুমান করতে ব্যর্থ করে, কারণ আমরা অতীতের গল্পকে অতিরিক্ত সরলীকরণ করি। নাম্বার 4, ইতিহাসের পুনর্লিখন ও বিভ্রম। ইতিহাসকে আমরা একটি রৈখিক ও যৌক্তিক গল্প হিসেবে পড়ি, কিন্তু বাস্তবে তা অনেক বেশি জটিল ও বিশৃঙ্খল। উদাহরণ, মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামের গল্পে আমরা তাকে একক নায়ক হিসেবে দেখি, কিন্তু লক্ষ্য করি না যে ব্রিটিশদের অর্থনৈতিক দুর্বলতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য নেতাদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ ছিল। বিশ্লেষণে আমরা কয়েকটি সহজ ফ্যাক্টর খুঁজি, কিন্তু বাস্তবে সেখানে অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ জড়িত। এই বিভ্রমের কারণে আমরা ভবিষ্যতের জটিল ঘটনা প্রবাহ সঠিকভাবে অনুমান করতে পারি না। নাম্বার 5, কিভাবে এই বিভ্রম কাটানো যায়। নাম্বার 1, অ্যান্টি ন্যারেটিভ চিন্তা, গল্পের বিপরীত দিকগুলো খুঁজে দেখা। নাম্বার 2, ভাগ্য ও অনিশ্চয়তাকে স্বীকৃতি দেওয়া, সব সাফল্য বা ব্যর্থতা আমাদের নিয়ন্ত্রণে নেই। নাম্বার 3, প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎবাণীর বাজার, বহু মানুষের মতামতকে একত্র করে অনিশ্চয়তা কমানো। এই অধ্যায়ের মূল বার্তা হল, আমরা যতটা মনে করি তার চেয়ে কম বুঝি। আমাদের গল্প তৈরির দক্ষতা আমাদের বিভ্রান্তিও বাড়ায়। তাই বিনয়ী হয়ে অনিশ্চয়তাকে স্বীকার করে এবং জটিলতাকে সম্মান করে চিন্তা করাই বুদ্ধিমানের কাজ। এই বিভ্রম বুঝতে পারলে আমরা ভালো সিদ্ধান্ত নিতে, ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে এবং অন্যের সাফল্য ব্যর্থতা সম্পর্কে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি রাখতে পারব। মূল ধারণা 7, প্রসপেক্ট থিওরি। প্রসপেক্ট থিওরি ব্যাখ্যা করে যে মানুষ কিভাবে লাভ ও ক্ষতিকে ভিন্নভাবে মূল্যায়ন করে এবং কিভাবে ঝুঁকির সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের সময় অযৌক্তিক আচরণ করে। এই তত্ত্বটি অর্থনীতি, মনোবিজ্ঞান এবং সিদ্ধান্ত গ্রহণের তত্ত্বে বিপ্লব এনেছে। এই অধ্যায়ে আমরা প্রসপেক্ট থিওরির মূল নীতিগুলো বিশদভাবে আলোচনা করব। নাম্বার 1, প্রসপেক্ট থিওরির মূল ধারণা। প্রসপেক্ট থিওরি 1979 সালে ড্যানিয়েল ক্যাহনম্যান এবং অ্যামোস টাভার্স্কি দ্বারা প্রস্তাবিত হয়। এটি যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণের প্রচলিত অর্থনৈতিক মডেলগুলোর, যেমন এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি, একটি বিকল্প হিসেবে আবির্ভূত হয়। ঐতিহ্যগত অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী মানুষ সর্বদা যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেয় এবং সর্বোচ্চ উপযোগিতা অর্থাৎ ইউটিলিটি অনুযায়ী তা অর্জনের চেষ্টা করে, কিন্তু বাস্তবে মানুষ প্রায়ই অযৌক্তিক, আবেগপ্রবণ এবং পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নেয়। ক্যাহনম্যান এবং টাভার্স্কি দেখান যে মানুষের সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ যুক্তি নির্ভর নয়, বরং এটি মনস্তাত্ত্বিক পক্ষপাত অর্থাৎ সাইকোলজিক্যাল বায়াসেস এর দ্বারাই প্রভাবিত হয়। প্রসপেক্ট থিওরি এই পক্ষপাতগুলোর একটি গাণিতিক মডেল উপস্থাপন করে। প্রসপেক্ট থিওরির 3টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ক্ষতিকে লাভের চেয়ে বড় মনে করা, ক্ষতির বেদনা লাভের আনন্দের চেয়ে বেশি। রিসার্চ বলে $100 হারানোর বেদনা $150 লাভের আনন্দের সমান। যেমন একজন ব্যক্তি যদি 2টি বিকল্পের মধ্যে একটি বেছে নেয়, বিকল্প 1 নিশ্চিত $500 লাভ, বিকল্প 2 50% সম্ভাবনা $1000 লাভ, অন্যথায় $0। বেশিরভাগ মানুষ নিশ্চিত $500 বেছে নেয়, যদিও গাণিতিকভাবে দ্বিতীয় বিকল্পের প্রত্যাশিত মান $500 হবে, কারণ 50%। কিন্তু যদি ক্ষতির কথা বলা হয়, বিকল্প 1 নিশ্চিত $500 ক্ষতি, বিকল্প 2 50% সম্ভাবনা $1000 ক্ষতি, অন্যথায় $0। এবার বেশিরভাগ মানুষ জুয়া খেলবে, যদিও গাণিতিকভাবে উভয়ের প্রত্যাশিত মান একই। রেফারেন্স ডিপেন্ডেন্স। রেফারেন্স ডিপেন্ডেন্স হল সিদ্ধান্তের তুলনামূলক ভিত্তি। এর ওপর মানুষ পরম মান অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে
তুলনামূলক পরিবর্তন অর্থাৎ গেইন লস রিলেটিভ টু রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে এর ওপর বেশি গুরুত্ব দেয়। উদাহরণ, যদি কেউ $1 মিলিয়ন বেতন পায় এবং তার সহকর্মী $120 মিলিয়ন বেতন পায়, তবে সে অসন্তুষ্ট হবে। কিন্তু যদি সে $90,000 পায় এবং সহকর্মী $80,000 পায়, তবে সে বেশি খুশি হবে, যদিও তার বেতন আগের থেকে কম। ডিমিনিশিং সেন্সিটিভিটি, প্রান্তিক উপযোগিতা হ্রাস। লাভ বা ক্ষতির পরিমাণ বাড়ার সাথে সাথে তার মানসিক প্রভাব কমতে থাকে। উদাহরণ, $100 থেকে $200 লাভ ভার্সেস $1,100 থেকে $1,200 লাভ। প্রথম ক্ষেত্রে আনন্দ বেশি হবে। প্রসপেক্ট থিওরিতে সিদ্ধান্ত গ্রহণ দুটো ধাপে সম্পন্ন হয়। এডিটিং ফেজ, সমস্যাকে সরলীকরণ। মানুষ প্রথমে সিদ্ধান্তের বিকল্পগুলোকে সহজভাবে উপস্থাপন করে, যেমন ফ্রেমিং এফেক্ট। একই সমস্যা ভিন্নভাবে উপস্থাপন করলে সিদ্ধান্ত পরিবর্তন হয়। উদাহরণ, 90% সার্ভাইভাল রেট ভার্সেস 10% মৃত্যুর হার। যদিও উভয় একই তথ্য, মানুষ প্রথমটিকে পছন্দ করে। এভলিউশন ফেজ অর্থাৎ মূল্যায়ন। মানুষ মূল্য ফাংশন, ভ্যালু ফাংশন এবং ওয়েটিং ফাংশন ব্যবহার করে বিকল্পগুলো মূল্যায়ন করে। মানুষ অল্প সম্ভাবনাকে অতি মূল্যায়ন করে, যেমন লটারি জেতার আশা। উচ্চ সম্ভাবনাকে অবমূল্যায়ন করে, যেমন ইন্স্যুরেন্স কেনা। নাম্বার 4, বাস্তব জীবনে প্রসপেক্ট থিওরির প্রয়োগ। বিনিয়োগকারীরা লাভের শেয়ার দ্রুত বিক্রি করে, কিন্তু ক্ষতির শেয়ার ধরে রাখে। ক্ষতি স্বীকার করতে চায় না। বিপণন কৌশল, ডিসকাউন্ট ভার্সেস পেনাল্টি। আজ কিনলে 10% ছাড়, কাল কিনলে 10% অতিরিক্ত দাম। প্রথম বার্তাটি বেশি প্রভাব ফেলে। স্বাস্থ্য সচেতনতা, ধূমপান ছাড়লে ক্যান্সার হওয়ার ঝুঁকি 10% কমবে ভার্সেস ধূমপান না ছাড়লে ক্যান্সার হওয়ার ঝুঁকি 10% বেশি হবে। দ্বিতীয় বার্তাটি বেশি প্রভাব ফেলে। প্রসপেক্ট থিওরি দেখায় যে মানুষের সিদ্ধান্ত গ্রহণ যুক্তি নির্ভর নয়, বরং মনস্তাত্ত্বিক পক্ষপাত দ্বারা প্রভাবিত। এটি অর্থনীতি, ব্যবসা, রাজনীতি এবং ব্যক্তিগত সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলেছে। এই তত্ত্ব বুঝলে আমরা নিজেদের এবং অন্যদের সিদ্ধান্তকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারব। আজ পর্যন্ত আমাদের অডিফিলে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চিন্তার জগতে আজ আমরা দেখলাম কিভাবে আমাদের মস্তিষ্ক কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত নেয়, আবার কখনো কখনো ধীরভাবে বিশ্লেষণ করে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো শুধু একটা বই নয়, এটা হলো আমাদের চিন্তা ভাবনার আয়না, যেখানে আমরা নিজের অজান্তেই ধরা পড়ে যাই নিজেদের কাছে। আপনি যদি আজকের অডিওটা উপভোগ করে থাকেন, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার সিস্টেম 1 আর সিস্টেম 2 এর মধ্যে কোনটা বেশি সক্রিয় মনে হয়। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ সামনে আরো দারুণ দারুণ অডিও কিন্তু আসছে। মনে রাখবেন, চিন্তা শুধু দ্রুত করলেই হয় না, সঠিক সিদ্ধান্তের জন্য ধীরভাবেও ভাবতে জানতে হয়। ভালো থাকুন, মন দিয়ে ভাবুন আর যুক্তি দিয়ে বুঝুন। ধন্যবাদ।